আমি অনেক সময় আমার মার সাথে কাটিয়েছি কিন্তু তার সাথে ঘুমাতে পারিনি। তো একজন কেয়ার গিভার প্রত্যেকের আমি বলব তার নিজের স্পেসের জন্য, তার ভালো থাকার জন্য আম খুব দারুণভাবে কাজ করে। এই যে একটা পোস্টের জন্য হলো একসাথে খেলেন, সে আগে খাবারের ছবিটা তুললেন, পরে খাবারটা খেলেন বা আগে পোস্টটা করে নিয়ে খাবারটা খেলেন, খাক না। তাও তো পরিবারকে নিয়ে খেলেন, পরিবারের সাথে থাকলেন। নারীরা স্বাধীন, বাস্তবতা নাকি সোশ্যাল মিডিয়া ইলিউশন? নারীরা আমরা কাজ করছি, স্বাধীনভাবে কন্ট্রিবিউশন করছি। কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কতটুকু আমরা এগিয়ে আছি? আমরা কি সব ধরনের সিদ্ধান্ত একা নিতে পেরেছি? নাকি অনেক বাস্তবতা, প্রেশার এই সবকিছুর মাঝে হারিয়ে যাচ্ছি? আজকে আমরা কথা বলব সেসব বাস্তবতা এবং অদেখা সেই প্রেশারগুলো নিয়ে। কেমন আছে আমাদের নারীরা? আজকে আমাদের সাথে আমাদের অতিথি আছেন আফরোজা পারভীন। আমরা সরাসরি কথা বলব আমাদের আজকের অতিথির সাথে। চলে যাচ্ছি আমরা আজকের অতিথির কাছে। অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে আজকে উপস্থিত হওয়ার জন্য। আশা করছি আম আজকে আমাদের যে ডিসকাশন হবে নারী স্বাধীনতা নাকি সোশ্যাল মিডিয়ার ইলিউশন, এটা নিয়ে আমরা অনেক চমৎকার আলোচনা করব। আপনার কাছ থেকে কিছু গাইডেন্স পাবো। যেহেতু আপনি নারীদের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং নানান ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নিউট্রিয়া উইন কেয়ারকে ধন্যবাদ আজকে এই এত সুন্দর একটি ইন্টারেস্টিং বিষয়ের সাথে আমাকে যুক্ত করার জন্য। আপু শুরুতেই যেটা জানতে চাই আপনার উদ্যোক্তা জীবনটা কোথা থেকে শুরু করলেন? কোন ধরনের স্ট্রাগল এর মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং এখন অনেক নারী উদ্যোক্তা কাজ করছেন। হু, হু। আ তাদের আপনার মেসেজগুলো হয়তো তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। তো সেখান থেকে আপনার জার্নিটা খুব শর্ট করে যদি বলেন এবং আপনার যে সামাজিক কর্মকান্ডগুলোর সাথে আপনি জড়িত আছেন, এটা সম্পর্কে যদি একটু বলেন। ১ম এ আমি আমার যুদ্ধের গল্পটা বলি। এটা আসলে খুবই ইন্টারেস্টিং। আম আমি যখন শুরু করি, তখন শুরু করেছি ভালোবাসা থেকে এবং আমার এটা একটা ভালো লাগার জায়গা ছিল যে আমাকে বিউটিফিকেশন আমি বাছতাম এটার মধ্যে। সো আমি জানি না আমি কবে শিখেছি, কবে আম এগুলো নিয়ে বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু আমি ১০ বছর বয়সে ১ম বউ সাজাই। সো এটা হতে পারে আমার জন্য একটা মনের শক্তি ছিল যে আমি তো পারি। ব্যাপারটা এরকম ছিল। এবং তারপরে যখন আমি স্কুল হ্যাঁ, করলাম, তার মানে আপনি ১০ বছর মানে তখন আপনি জাস্ট অ্যাডolescent টাইমটাতে ইন আমি কাজ করেছেন। করেছি। ইন ওই করেছেন। সময়টাতে আমি ইন্নও করেছি আর মানে ব্রাইডের কোলে বসে বউ সাজিয়েছি। বিকজ আমার হাইট তো এমনিতেও এখন প্রবলেম, তখন আরো বেশি প্রবলেম ছিল, আরো ছোট ছিলাম। সো ওই সময়টাতে দেখা যেত আমার হাত এত দূর যেত না আর্টের জন্য। তো ওইভাবে আমি দেখা যেত প্রতি বছরই ১ টা ২ টো বউ সাজানো হতো আমার। আ আমি জানি না কিভাবে শিখেছি বা জেনেছি। এটা যে ক্যারিয়ার হতে পারে এটা আমি একদমই জানতাম না। আর তখন হাতে গোনা কয়েকজন উদ্যোক্তা কাজ করতেন যারা খুবই বিগ, যাদের নাম আমরা সবাই জানি। ইন্ডাস্ট্রিতে যাদেরকে সবাই চেনেন। যেটা সেই মানুষগুলো ছিলেন এবং আমার নিজেরও যাওয়া হয়েছে যখন আমি আস্তে, আস্তে সময়ের সাথে, সাথে বড় হতে শুরু করলাম। পরে আমি যখন একসময় ফাইন্ড আউট করলাম যে আসলে এটাই আমি ক্যারিয়ারে নিতে চাই এবং ততদিনে আমি কিন্তু নিজেকে তৈরি করে ফেলেছি। এবং তৈরি করেছি বলতে আমি তখন একটা ট্রেনিং করেছি। ট্রেনিং করে আমি ওটার মধ্যে থেকে কাজ শুরু করেছি। ফ্রিল্যান্সিং করেছি ২ বছর। ওই ২ বছর ছিল আমার জীবনের আমি বলব একদম ফুল প্র্যাকটিস অ্যান্ড কাজ শেখার টাইম। কাজ করতে, করতে যখন মানুষ কাজ এটা শেখে, ও তখন আপনার এজটা ঠিক কোন জায়গায় ছিল? এজ ভালোই ছিল। তার তখন মানে আমি ১০ বছরের শুরু না, তখন না, ছোট, ছোট তখন আমি তো একটু বড় হয়েছি। আমি তখন আসলে অনার্স পড়ছিলাম ওই সময়টাতে। হ্যাঁ, আমি আসলে আমার লাইফে ১ বছর আমি একটা জব করেছি অ্যাপটেকে। অ্যাপটেকের একটা ফ্র্যাঞ্চাইজি ছিল। অ্যারেনা মাল্টিমিডিয়া গুলশানে ছিল। ওই ১ বছর ওখানে কাজ করার পরে আমি দেখেছি চাকরি আমার জন্য না। ওই ১ বছর হচ্ছে আমার রিয়ালাইজেশন এর জন্য দরকার ছিল। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার পরেও আমি তখন স্টুডেন্ট ছিলাম। আমি কলেজ থেকে আসতাম, এসে সেকেন্ড হাফে আমি কাজটা করতাম। পার্ট টাইম জব ছিল। এবং তখন আমি দেখতাম আমার পেট ব্যথা করত, মাথা ব্যথা করত। মানে আমার অফিস যেতে ভালো লাগতো না। তার মানে হচ্ছে চাকরি তো আমাকে দিয়ে হবে না। এটা আমি বুঝে গিয়েছিলাম।
এরপর আমার মনে হয়েছে যে উদ্যোক্তা হতে হবে। আর আমি সবসময় ভাবতাম বসে খাওয়ার কিছু নেই। মানে কিছু না কিছু তো করতেই হবে। দিস অ্যাক্টিভ ইজ থাকতে হবে। নরমাল, দিস ইজ নরমাল। বাট আমি কিন্তু আমার মাকে দেখেছি হাউস মেকার, মানে হোম মেকার। উনি কিন্তু সারা জীবন আমাদেরকে রেঁধে বেড়ে খাইয়ে এবং খাবারের গরম ভাত নিয়ে বসে থাকতেন। এখন আসতে হবে, খেতে হবে। নাহলে এটার টেস্ট খারাপ হয়ে যাবে। মানে এরকম একটা ব্যাপার ছিল। সেরকম একটা মায়ের মেয়ে হয়ে আমার মধ্যে ছিল সবসময়ই অ্যাক্টিভ, মানে আমাকে কাজ করতে হবে। তো যাই হোক, আমি ব্যবসা যখন শুরু করি, ব্যবসাটা সামহাউ ওই যে ফ্রিল্যান্সিং করতে করতে সমস্ত সেলিব্রিটিজরা আমাকে প্রেশার দেওয়া শুরু করলো। বাংলাদেশের টপ সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে অ্যাঙ্কর যারা ছিল সব আমার বাড়িতে, সকালবেলা আমার বাড়িতে গেলে দেখা যেত আমার বেডরুম ব্লক এরা সবাই সাজছে। তো এখন আমার ওখানে চেয়ার তো একটা ড্রেসিং রুম একটাই চেয়ার। তো একজন সাজছে আরেকজন বসে আছে। মানে এরকম হতো। তো একসময় ওরাই আমাকে বলল যে মানে, "কেন না তুমি একটা সেলন করো? মানে তাহলে আমরা অনেকেই সার্ভিস একসাথে নিতে পারি," এটা সেটা। তখন মনে হলো আচ্ছা সেলন হতে পারে। এটা তার আগে আমার এক্সাক্টলি মনে কোন হয়নি। সময়টার দিকে? এটা ২০০৬-৭ এর কথা বলছি আমি। সো তারপরে আমি তখন আ ভাবলাম আচ্ছা করা যেতে পারে। এরপরে আমি ৮ এর পরে গিয়ে ডিসিশন নেই এবং সেলনটা স্টার্ট করি। সেলন স্টার্টিং এ ১ম প্রবলেম যেটা হয় বাড়ি পাওয়া যায় না। সেলনের জন্য একটা ভালো পছন্দসই বাড়ি দিতে চায় না। আমি অনেকগুলো জায়গায় অ্যাডভান্স দিয়েছি, ফেরত নিয়েছি, অ্যাডভান্স দিয়েছি, ফেরত নিয়েছি। আর আমার জেদ তার হচ্ছে মানে আমি স্ট্রাগল তখন শুরু হয়ে গেছে। শুরু হয়ে গিয়েছে। এবং আমি এটা বনানীতেই করব বিকজ আমি থাকতাম বারিধারা ডিওএইচএস এ। আর আমার জন্য বনানী হলে খুব ভালো হয়। আমি বনানীতেই করব। এবং আমি এই কাজ করে, করে আমি জাস্ট কি বলবো? ফাইনালি একটা বাড়ি পেলাম। আমি নিলাম। মানে কাজ শুরু হলো। ওই সময় আমার একটা ছোট সার্জারি হলো। আমি হসপিটালে ইন্টেরিয়র চলছে। আ তখন আমাকে বাড়িওয়ালা ডেকে পাঠালো যে উনি ভাড়া দিবেন না। অলরেডি আপনার ইন্টেরিয়র ইনভেস্ট কাজ শুরু। হাফ হয়ে গেছে। মানে আর জাস্ট কদিন গেলেই আমাকে ছেড়ে দিবে। মানে ১৫-২০ দিন পরে ছেড়ে দিবে অ্যান্ড দেন আমি এটা ইনঅগ্রেট করব। ওই মোমেন্টে বাড়িওয়ালা বললেন যে, "আমি আমি আমি দিতে চাই না।" তারপরে আমার ওই হাসব্যান্ড, মুহূর্তে মানসিক অবস্থা কেমন ছিল? আমি তো হসপিটালে। মানসিক অবস্থা ডেফিনিটলি আরো অনেক আরো খারাপ ছিল। ডিট্রয়েট করেছে। হ্যাঁ, এবং তখন আমি যখন শুনেছি আমার কেন যেন মনে হয়েছে একমাত্র আমি জানি আমি গেলে আমি কথা বললে ঠিক করতে পারবো। তো আমার বিজনেস পার্টনার ছিলেন ২ জন। আমি ওনাদেরকে বলেছি, "লিসেন কোনো ব্যাপার না, টেনশন নিও না তোমরা। আমি গিয়ে কথা বলব আঙ্কেলের সাথে। চিন্তা করার কিছু নেই।" আমি গেলাম। আমি হসপিটাল থেকে বের হয়ে সবাই বাড়ি যায়। হসপিটাল থেকে বের হয়ে আমি আমার বিজনেস প্লেসে গেলাম। তারপরে ভদ্রলোককে বললাম, "আঙ্কেল কি হয়েছে? কি প্রবলেম? আমাকে বলেন।" উনি বললেন, "না, না আ আমি শুনেছি মানে আমি আসলে ওটা ইউনিসেক্স সেলন করেছিলাম। সো এটা ইউনিসেক্স হবে। আমি তো এটা অ্যালাও করব না। শুধু মেয়ে হলে একটা কথা ছিল। এটা তো ইয়ে হবে।" পরে আমি বললাম, "আঙ্কেল লিসেন, আমার এই পোরশনটা ছেলেদের সার্ভিস থাকবে, এই পোরশনটা মেয়েদের সার্ভিস থাকবে এবং সবসময় এটা ওপেন থাকবে। আপনি নিজে এখানে এসে দাঁড়িয়ে থাকতে পারেন, জানতে পারেন, লোক বসিয়ে রাখতে পারেন। I don't mind। আপনি যদি একটা ছোট ভুল খুঁজে পান, আমি ওই মুহূর্তে আমি নিজে বাড়ি থেকে নেমে চলে যাব। আমি আমার ব্যবসা ছেড়ে চলে যাব। বাট অলরেডি ততক্ষণে আমি মানে ৳১২,০০,০০০ আমার ওই যে ইন্টেরিয়র করছিল তাকে অ্যাডভান্স করা হয়ে গেছে। আর ওটার কততে শেষ হবে আমি জানি না। তো ওই সময় উনি এই কথা বলছে তো এটা আমার জন্য একটা প্রেশার। সো যাই হোক ওনাকে আমি কনফিডেন্স দিলাম এন্ড উনি আমার কনফিডেন্স এ আমার চেহারা আমার কথা শুনে উনার মনে হলো যে না মেয়েটা খুব ভুলভাল বলছে না। দেন তারপরে যেদিন আমার ইনঅগ্রেশন হলো, ইনঅগ্রেশন এর দিন বেশ কিছু গেস্ট আসলো। যে গেস্টদেরকে দেখে আম এবং আমরা সবাই যখন কথা বলছিল, যেহেতু তার আগে ২-৩ বছর আমি ইন্ডাস্ট্রিতে কাজ করে ফেলেছি। আমার নিজের একটা আ পরিচিতি হয়েছে, পরিচিতি নেটওয়ার্কিং ছিল হয়েছে। এবং একদম টপ মানুষগুলো যখন আমাকে নিয়ে প্রশংসা করে কথা বলছিল, সেটা আমি উনাদের সব ভাইকে ডেকেছিলাম। বাড়িওয়ালারা ৫-৬ ভাই ছিল। সবাই এসছিল ওপেনিং এ। দেন উনারা যখন দেখলো, ও আচ্ছা এ তো মানে চেনা জানা মেয়ে। সো এরা সবাই এত প্রশংসা করছে। ঐদিন উনি আমাকে সরি বলেছিলেন এবং একটা আমার প্রশ্ন ওপেনিং এ। জানতে ইচ্ছে করলো আপু। যে হুম, সময়টা আপনি বললেন ৭-৮ এর দিকে তখন কিন্তু বিউটিফিকেশন, বিউটি পার্লার এত বেশি ছিল না। এখন যেমন আমরা একদম হুম, গলিতে গেলে হুম। ২-৪ টা হাতের নাগালে পেয়ে যাচ্ছি। ওই সময় ইউনিসেক্স নিয়ে আপনি কাজ কাজ করবেন। এই করেছি। কনসেপ্টটা আপনার আসলো আমার কিভাবে? এসছে কারণ ফ্যামিলি।
আমার মনে হয়েছে যে একটা পরিবারে বাবা-মা তার ছেলেটাকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে সেলুনে যেতে চায়। কিন্তু আমাদের দেশের ছেলেদের জন্য আলাদা জায়গায় যেতে হয়, মেয়েদের জন্য আলাদা। একটা ছোট বাচ্চাকে নিয়ে একটা বাবা যেভাবে চায়, মা হয়তোবা ওইভাবে চায় না। যে ওর হেয়ার কাট এরকম না হোক। মা যেভাবে চায়, বাবা হয়তোবা ওইভাবে চায় না। সো বেটার হচ্ছে দুজন গিয়ে বাচ্চাকে নিয়ে সার্ভিস দিবে। সো আমার কনসেপ্ট ছিল এটা একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট হবে। এবং আমি ফ্যামিলির জন্যই করেছি। আজও অনেক বাবা-মা আমাকে থ্যাংক ইউ বলে। এবং সেই সব ছোট বাচ্চারা এখন বড় হয়ে গেছে এবং তারা এসেও আমাকে থ্যাংক ইউ বলে যে আমি ওই সময় এই ডিসিশনটা নিয়েছিলাম। এবং ওনারা খুব এনজয় করতেন। ফ্যামিলি স্পেশালি ফ্যামিলি যত আসতেন, আমার পুরো বনানী সার্কেলের সবাই তাদের বাচ্চা নিয়ে আমার এখানে আসতেন। সো আমি খুব হ্যাপি ছিলাম। কারণ আমি একটা বন্ডিং এর মধ্যে ছিলাম। একটা দারুণ ব্যাপার ছিল। এনভায়রনমেন্ট অসাধারণ ছিল। তারপরে আমার একটা সময় পরে গিয়ে মনে হয়েছে যে ডেফিনিটলি কিছু ডিফারেন্ট পারসন থাকেন। আমি দেখেছি যে ওখানে যেহেতু আননোন মানুষজন, আপনার জন্য আমি আননোন, আমার জন্য আপনি আননোন। সো রাইট। ওইখানে যখন আমি দেখেছি ১ জন ২ জন ভদ্রলোকের বডি ল্যাঙ্গুয়েজ আমার পছন্দ হয়নি, তারপরে আমি বলেছি আমি ছেলেদেরটা বন্ধ করে দিলাম। এবং সেটাও আমি করেছি ২ বছর পরে। ২ বছর আমি একদম সম্মানের সাথে এটা চালিয়েছি। তারপরে গিয়ে আমি ডিসিশন নিয়েছি আর ছেলে স্টাফ ম্যানেজ করা খুব কঠিন। ডিসিপ্লিন আমার মেইনটেইন কাছে করাটাও বোধহয় টাফ। ছেলেদের ডিসিপ্লিন মেইনটেইন করা কঠিন। সো এই কারণে আমার মনে হচ্ছে বাবা আমি এই জগৎ ডিল করতে পারব না। এই মানে ছেলে স্টাফ স্পেশালি যারা আমার স্টাফ এদেরকে মেইনটেইন করতে যেয়ে আমি দেখেছি যে আমি হয়রানির শিকার হচ্ছিলাম। এরা বেশি অ্যাডভান্স চায়, এরা অস্থির করে নেয়। সো এর জন্য আমি তখন অফ করে দিয়েছিলাম যে ঠিক আছে আমি পুরোটা শুধু মেয়েদের জন্য করব। তারপরে থেকে মোটামুটি একটা চলে গেছি। স্ট্রাগল জার্নি এবং ওটা সিদ্ধান্তের শুরু যে নেয়া। হয়েছিল বাট পরবর্তী যে স্ট্রাগলটা ছিল বিজনেসের যেটা, আমাদের দেশে এই বিজনেসের কোনো শেখানোর জায়গা ছিল না, লিটারেসি ছিল না। সো শিক্ষা না থাকার ফলে যেটা ছিল, আমি জানতাম না কিভাবে অ্যাকাউন্টিং করতে হয়। আমি জানতাম না বিজনেসের লাভ প্রফিট কিভাবে বের করতে হয়। আমি জানতাম না কোনটার আমার কত টাকা ধরতে হবে, মেনু চার্ট কি হবে, কিভাবে ডিল করতে হবে। এখানে কিছু মানে আ প্রাইসিংটা নিয়ে কোনো ধারণা ছিল না। কিছু ছিল না এবং এগুলো করতে আমার অনেক কষ্ট হয়েছে। ২ বছর লেগেছে আমাকে তৈরি হতে। ৩ বছরের পরে গিয়ে আমি বুঝেছি যে হ্যাঁ, এখন আমি রেডি। ৪ বছরের সময় গিয়ে আমি মানুষকে শেখানো শুরু করেছি। এই যে আমি শেখানোর জার্নিতে চলে আসলাম যে আমি যে স্ট্রাগলটা করেছি আমি চাই নতুন কোনো উদ্যোক্তা সে স্ট্রাগল যেন না করতে হয়। তখন থেকে আমি আসলে বিজনেস শেখানো এবং এই যে আমার উজ্জ্বলার জন্ম হয়েছে অনেক পরে। কিন্তু তখন থেকে আমি ফ্রিল্যান্সিং করে মানে আমি একটা ওয়ার্কশপ করতাম। পেপারে যেত, প্রথম আলোতে ওই ফ্রি নোটিশ বোর্ডে যেত, এরকম একটা ওয়ার্কশপ হতে যাচ্ছে অমুক স্কুলে। আমাদের একটা বড় ভাই ছিলেন, চঞ্চল মাহমুদ ফটোগ্রাফার, ওনাকে সবাই চেনেন। তো ওনার যে স্কুলটা ছিল ওইটাকে আমি রেন্টে নিয়ে ওখানে আমি শুরু করি এই ট্রেনিং। ওখান থেকে আস্তে, আস্তে পরবর্তীতে সরকার আমার সাথে যুক্ত হয়ে যায়। সমস্ত চেম্বারগুলো আমার সাথে যুক্ত হয়, ওয়েমেন চেম্বার যুক্ত হয়। সো আজকে আমি বাংলাদেশ ওয়েমেন চেম্বার অফ কমার্সের একজন ডাইরেক্টর। লাস্ট ২-৩ ইলেকশনস এর পরেও টিকে আছে। I don't know why, how কিন্তু কাজ করে যাচ্ছি। বাট ওয়েমেন চেম্বার আমাকে একটা বড় জায়গা আমার ছিল। উনাদের যত ট্রেনিং হতো, ওই সময় আমি সব ট্রেনিংগুলোর ফ্যাকাল্টি হিসেবে কাজ কাজ করেছি। করেছেন। হ্যাঁ, এবং সারা বাংলাদেশে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে পুরো বাংলাদেশে আমি তখন একটানা আমি ট্রেনিং করাতাম। পুরো গিয়ে এবং ওখান থেকে আমি প্রচুর মানুষের অনেক দোয়া এবং ভালোবাসা আমি পাই এই এক্সিলেন্ট কাজের ওয়ার্ক জন্য। আপু। আপু যেহেতু উম আ বললেন সোশ্যাল ওয়ার্ক আছেন, উজ্জ্বলার জন্মটা বললেন যে কিভাবে এটার জন্ম, এখনো এটা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। বিউটিফিকেশন বা এই জাতীয় কাজগুলো করতে অনেক নারীদের সাথে আপনার যোগাযোগ হচ্ছে, কাজ করার সুযোগ হচ্ছে, তার কনফিডেন্স লেভেলটা দেখার সুযোগ হচ্ছে। সেক্ষেত্রে নারীরা যখন আসলে কাজ করছে, তাদের জন্য আসলে অ্যাপিয়ারেন্স কখনো ম্যাটার করে কিনা? যে তার প্রফেশনাল জায়গাটাতে? এটার কোনো অবশ্যই। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা এটা কতটুকু তাকে এগিয়ে দিতে পারে? আ আমি বলব একটা মানুষের অ্যাপিয়ারেন্স খুব ইম্পোর্টেন্ট। একটা মানুষের পার্সোনালিটি, ডিগনিটি এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
একটা আমি নিজে যদি আমার পার্সোনালিটি, ডিগনিটির জায়গা আমি ঠিক না থাকে, আমি চাইলেও একটা প্রফেশনাল ওয়ার্ক প্রফেশনালি ডান করে বের হয়ে আসতে পারবো না। সো এই জায়গাটিতে আসলে মনোযোগ দেওয়া খুবই মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর আমি কিন্তু আমার সেশনগুলোতে স্পেশাল কিছু সেশন আছে যেখানে বিজনেস শেখানো হয়। সেখানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, অ্যাপিয়ারেন্স ক্রিয়েটেড, যে আপনি আপনাকে কিভাবে তৈরি করবেন, আপনার নিজেকে কিভাবে তৈরি করতে হবে, এটা খুবই জরুরি। সো এটা অবশ্য অনেক সময় আমাদের পারিবারিক ক্ষেত্রে হয়তো একটা জেনারেশন আমরা যারা পার করেছি এইটা এভাবে আসে না। আবার ইনস্টিটিউশনাল এডুকেশন যখন আমরা করছি তখন কিন্তু এটা আসে না। বাট প্রফেশনালি এটা তো আসলে অনেক বড় একটা ভূমিকা একটা নারীর জীবনে আ ফেলে। হুম। আমি যদি বলি এটা, আমরা কিন্তু বাচ্চাদেরকে, আমি আমার সন্তানকে, আপনি আপনার সন্তানকে ডে 1 থেকে কিন্তু শেখান সবই। কিন্তু বাচ্চা তো বাচ্চা বয়সে অনেক কিছু আমাদের মনে থাকে না। আধা থাকে, আধা থাকে না। বাকিটা সময় যখন পথ চলতে থাকে তখন গিয়ে আবার পরবর্তী সময় যখন সে বন্ধু-বান্ধবের সাথে মেশে তখন অনেক রকমের শিক্ষা নিয়ে আসে। তারপরে যখন সে তার প্রফেশনাল ক্যারিয়ারে যায় তখনও সে আবার অনেক ধরা খায় এবং অনেক জায়গায় সে লজ্জা পায় এবং অনেক জায়গায় সে বোঝে যে এই জায়গাটা এটা ঠিক হচ্ছে না, আমাকে তৈরি হতে হবে। সময়ের সাথে, সাথে সে একটু তৈরি হয়। তৈরি হয়ে যখন প্রফেশনাল গ্রাউন্ডে সে ম্যাচিউর হয়, তখন গিয়ে আসলে মানুষের ওই ম্যাচুরিটিটা দেখা যায়। তবে এটা যদি আসলে ওই এডুকেশন লাইফ শেষ হতে, হতে একটু তাদেরকে শিখিয়ে দেওয়া যায় তাহলে খুবই ফাস্টার ক্যারিয়ার গ্রোথ অনেক ভালো থাকে। অনেক ধন্যবাদ। আপু আমরা তো এখন আসলে একটা সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগতে আমরা মোটামুটি আমাদের আসলে ফিজিক্যাল জগৎটা যত না তার থেকে হয়তো ভার্চুয়াল জগতে আমরা অনেক বেশি আ ইন্টারেক্টেড। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার বা ভার্চুয়াল জগতের এই চাপটা নারীদের উপরে কোনো চাপ ফেলছে কিনা? কোনো প্রেশার ফেলছে কিনা? এটা একটা আম শুধু প্রেশার ফেলছে না, এটা আসলে অনেক বেশি প্রেশার ফেলছে। এটার ফলে আমি আমি আছি কেমন, আমি দেখাচ্ছি তার ঠিক উল্টোটা। আমি হয়তোবা খুবই আ খারাপ একটি সিচুয়েশন এ আছি। আমি দেখাচ্ছি আমি খুবই ভালো আছি। হ্যাঁ, ঠিক আছে। আমি ভালো আছি এটা দেখে যদি আমার মন ভালো থাকে দেন ফাইন। বাট আমি যদি আম কোনো একটা মিথ্যের জালে পেঁচিয়ে যাই, তখন আসলে আমার শান্তিটা উড়ে যাবে আমার লাইফ থেকে। স্পেশালি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের দেখানো জিনিসগুলো এত বেশি হয়ে গেছে যে মানুষ একটা কাপড় রিপিট করতে পারবে না। এটা নিয়েও মানুষ কথা বলবে। তো এটা একটা সোশ্যাল প্রেশার। এই প্রেশার ট্যাবুগুলো আসলে কেন নিব এই আমি? ট্যাবুগুলো ভাঙার জন্য কি করা দরকার? বারবার পরা উচিত একই কাপড়। সো আমি ৫ বার পরবো। আমার কাপড়, আমার টাকায় কেনা। আমি একই কাপড় ৫ বার পরবো। কার কি যায় আসে? আমি ৫ রকমের সাজ দিব। অসুবিধা কোথায়? বি বোল্ড, বোল্ড হওয়া উচিত। এগুলোকে মানে আমার মতে কি, আমি আমাকে সবাইকে দেখানো জরুরি না। আমার এখন মনে হলো আমি আপনার সাথে ইন্টারভিউ করছি। এর মধ্যে থেকে আমার মনে হলো যে আমার আপনার এই আচরণ ভাল লাগেনি। আমি বের হয়েই একটা সোশ্যাল মিডিয়াতে একটা আ স্ট্যাটাস দিব। দিস ইজ নট রাইট। আমার মনে তো এরকম কোটি কথা আসে। আমার কি সব কথা সোশ্যাল মিডিয়াতে বলতে হবে? আমি ঠিক ততটুকু বলব যতটুকু আমার ক্যারিয়ারের জন্য প্রয়োজন। আমি ঠিক ততটুকু বলব যে এই আনন্দটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে যে বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করতে চাই। আমার একটা কাস্টমারকে হার্ম জয়ের না গল্প। করে, কাউকে হার্ম এক্সাক্টলি। না করে। আমি কাউকে হার্ম করতে চাই না। মানে আমার কোনো একটা কথায় কেউ বিন্দু পরিমাণ ধাক্কা খাবে সেটা হওয়াই উচিত না। বরঞ্চ আমার কথায় যদি কেউ ইন্সপায়ার হয় তাহলে কাজে লাগবে। আহ আপু আরেকটা জিনিস জানতে চাই যে অ্যাপ্রুভাল সিকিং করা। যে হাউ অ্যাম আই এটা আমাদের মধ্যে এখন খুব কমন একটা বিষয় হয়েছে। প্রত্যেকটা জায়গায় আমরা সিক জি, করি। এটা কতটুকু হার্মফুল? ভীষণ। আসলে আমি কে এটা আমি জানি। আমাকে জানতে হবে, নিজেকে জানতে হবে। আমি যদি আমাকে জানি, তাহলে আমি কখনো আরেকজনের কাছ থেকে অ্যাপ্রুভালটা চাইবো না। আমার আরেকজনের কাছ থেকে অ্যাপ্রুভাল চাওয়ার দরকার নেই। আমি সেই জায়গাতেই যদি থাকি, মানুষ অটো এসে আমাকে বলে যাবে, "আপনি এই, আপনার এটা আমার ভালো লাগে, আপনার এইভাবে কথা বলা ভালো লাগে, আপনার এই স্টাইলে শাড়ি পরা ভালো লাগে, আপনার এভাবে মানে চলা ভালো লাগে।" এমনিই বলবে। অর্থাৎ সো আমাকে আমার মতো থাকতে হবে। এবং আমাকে দেখতে হবে না আমাকে কে দেখছে, কে আমাকে অ্যাপ্রুভ করছে, কেউ করছে না। নো ম্যাটার ইট ইস। এভাবে ভাবারও কিছু নেই। সেলফ কেয়ার এটা কতটুকু দরকার? ভীষণ। সেলফ কেয়ার এর থেকে বড় বিষয় আর হতে পারে না।
আপনি কতটা সুন্দর থাকবেন, আপনি কতটা ভালো থাকবেন, আপনি কতটা আম কি বলে? সামনে গ্লো করবেন বা আপনি আরো অনেক বড় কাজ করবেন। অনেক কিছু আপনি করতে পারেন যদি আপনার সেলফ কেয়ার, সেলফ লাভ থাকে। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি সেলফ লাভ তাহলে আপনি পরবর্তীতে আপনি নিজের প্রতি নিজের ভালোবাসা না থাকলে আপনি আপনার সন্তানের জন্য প্রপার ভালোবাসা দিতে পারবেন না। আপনার ফ্যামিলিতেও দিতে পারবেন না। তারপরে তো আপনি পরে অনেক পরের বিষয় আপনার কাজ অ্যান্ড আদার্স। কিন্তু সেলফ কেয়ার আপনাকে ভেতর থেকে কনফিডেন্স গ্রো করবে। সেলফ কেয়ার এর ফলে আপনার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আর বেড়ে গেলে আপনি যা করবেন তাই ভালো হবে। সেটাই ভালো হবে। আর এক্ষেত্রে অবশ্য ফিজিক্যালিও তো আসলে সেলফ কেয়ারটা খুব দরকার একজন মানুষ ফিজিক্যালি ফিট থাকার জন্য। অবশ্যই, অবশ্যই। আম নারীদের বয়স বাড়ার সাথে, সাথে আত্মবিশ্বাস কেন কমে যায়? মানে এটা আমাদের আমি একটু বলতে চাই আপু যে কিছু পেশা আছে হুম। যেখানে আসলে নারীদের অ্যাকচুয়ালি ঘটছে যে নারীদের বয়স হয়ে গেল ওই পেশাগুলো থেকে তার অ্যাপ্রুভালটা সামহাউ একটু কমে যায়, ডিমান্ডটা কমে যায়। এটা কেন হয়? এটা কিভাবে আমাদের কনফিডেন্সকে ডাউন করছে? দুটো জায়গা আছে। একটা হচ্ছে আমরা যখন সময়ের সাথে, সাথে একইভাবে চলতে থাকি, লম্বা সময় পরে আমরা আমাদের কনফিডেন্স হারাতে থাকি। কেন হারাতে থাকি? একইভাবে একই জিনিস একইভাবে চলছে। লম্বা সময় একঘেয়েমি কারোরই ভালো লাগে না। সো সেই জায়গা থেকে তার কনফিডেন্স করতে থাকে। এখন আমি যদি বলি আমি আফরোজা পারভীন বিউটি আর্টিস্ট। আমি বউ সাজাই, আমি মেকআপ করি, আমি হেয়ার স্টাইল করি। এটা নিয়ে যদি আমি সারা জীবন করে থাকতাম, তাহলে আমি নিজেও আজকে আত্মবিশ্বাস নিয়ে আপনার সামনে বসে কথা বলতে পারতাম না। আমি কি করেছি? আমার জায়গা সুইচ করেছি সময়ের সাথে, সাথে খুবই নাইস ওয়েতে। আমি মেকআপ আর্টিস্ট ছিলাম, আমি করেছি। আমি ব্যবসা করেছি, কাজ করেছি, ইনকাম করেছি, খেয়েছি। এরপর আমি কি করেছি? ওখান থেকে শিফট করে আমি মেন্টরশিপে চলে গেছি। আমি মেন্টর হয়েছি এবং আমি ওই কাজটাই করছি কিন্তু। বাট এটার ধরন আলাদা হয়ে গেছে। আমি শেখাচ্ছি। আমি মানুষকে তৈরি করছি, আমি বানাচ্ছি। আজকে আমার মাধ্যমে মাশাআল্লাহ আমি অলমোস্ট সারা বাংলাদেশে ২০,০০০ এর মতো নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। সো এইটা আমার স্যাটিসফ্যাকশন। এইটা আমার আরেকটা জন্ম। এই জায়গাতে এসে আমার আত্মবিশ্বাস আরেক ধাপ বেড়েছে। আচ্ছা গেল। এখন এটা শেষ। এরপরে আমার এসছে কি? আমি যখন নারীদের সাথে কাজ করছি, ওহ মাই গড! নারীদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে হবে। এই জায়গা তো অনেক বড় খারাপ অবস্থা। আমি দেখতে পাচ্ছি কত স্ট্রাগলিং করছে। আমি নিজে মেন্টাল হেলথের উপরে পড়েছি। আমি সার্টিফিকেশন নিয়েছি। এখনো আমার কাছে সুযোগ যদি থাকে, আমি মেন্টাল হেলথের উপরে আমি পড়াশোনা করতে চাই। আমি আরেকটা জায়গায় যেতে চাই এবং সেটা আমি করবো হয়তোবা সময়ের সাথে, সাথে। আমি একবার যদি ভাবি যে আমার নিজের গ্রোথের জন্য, আমার আত্মবিশ্বাসের জন্য আমাকে পড়াশোনা করতে আমি প্রচুর আমার ভালো লাগে পড়তে এবং আমি জানতে পছন্দ করি। সো সেই জায়গা থেকে আমি কিন্তু এটা করছি। এটার সাথে, সাথে আমি ক্যান্সার এফেক্টেড হয়েছি। আমার সামনে যখন মনে হয়েছে আমার বডিতে ক্যান্সার এসছে, তার মানে হচ্ছে আল্লাহ কোনো রিজন ছাড়া আমাকে এটা দেয়নি। সো এটার রিজন কি? রিজন হচ্ছে আমাকে এটার উপর এখন কাজ করতে হবে। তাহলেই হবে। এবং আমি কাজও শুরু করে দিয়েছি। সো আমি অলওয়েজ আমার জায়গা খুবই পজিটিভ ম্যানার্স এ সুন্দরভাবে গুছিয়ে আসছি। তো আমার আত্মবিশ্বাস পড়ছে না। প্রতিদিন আমার আত্মবিশ্বাস বাড়ছে। কারণ আমি তো নতুন, নতুন এলিমেন্ট এড করছি। সো আমার আত্মবিশ্বাস কেন পড়বে? কাদের পড়ে? যারা নিজেকে ভাঙতে পারে না। আপনাকে ভাঙতে হবে। আপনাকে গড়তে হবে। প্রতিদিন আপনাকে পরীক্ষা দিতে হবে। প্রতিদিন সে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলেই কেবল আপনি আপনার আত্মবিশ্বাস ধরে রাখতে পারবেন এবং এটা নিয়ে অনেক দূর চলে যেতে পারা। অনেক ধন্যবাদ আপা। তার মানে একজন নারী অথবা পুরুষ আমরা একটু আলাদা না করি। সে যদি আ নিজেকে মনে করে যে পিছিয়ে থাকবে না, প্রতিনিয়ত সময়ের সাথে, সাথে আপডেট করা খুব বেশি গুরুত্বপূর্ণ। খুবই চমৎকার গাইডেন্স। আপু আমরা আসলে কাজ করছি প্রবীণদের নিয়ে এবং বয়সের খুঁটিনাটি আসলে প্রবীণ ফোকাসড। আ এর অর্থ এটা না যে আমরা অন্যকে টাচ করি না। সেক্ষেত্রে আজকে যেহেতু আপনাকে পেয়েছি প্রবীণ রিলেটেড কিছু বিষয় জানতে চাই। প্রবীণদের বিউটিফিকেশন এটা নিয়ে আসলে আমাদের সমাজে এক ধরনের আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করি। ফর এক্সাম্পল আমি আমরা যখন বিউটি পার্লারে বা বিউটি সালনে যাই তখন যদি কোনো প্রবীণ আসে একটু আমরা এখনো খুব স্বাভাবিকভাবে এটা দেখি না। এটা কতটুকু জরুরি এবং এটা আসলে লাক্সারি নাকি এটা ইমোশনালি বা মেন্টালি একজন মানুষ ভালো থাকার জন্য অত্যন্ত জরুরি? সবার ১ম আমি তোমার লাস্টের আনসার থেকে শুরু করি। সেটা হচ্ছে বিউটি সালন সার্ভিস যেগুলো আমরা সার্ভিস যদি বলি, এটা আসলে সবার জন্য আ লাক্সারি পার্টি নেই। এটা হচ্ছে যত্ন, কেয়ার। সো এটা নেসেসারি।
সো এই যত্নটা যদি আমার না থাকে, আমার হাত-পা পরিষ্কার হতে হবে, আমার নখ পরিষ্কার হতে হবে, আমার মাথার স্কাল্প ক্লিন হতে হবে, আমার বডিতে ময়লা জমা যাবে না, পরিষ্কার হতে হবে। সো এই কাজগুলো আমি বা আপনি খুব সুন্দর করে করতে পারবো। কিন্তু আমাদের যারা প্রবীণ আছেন, আমার ঘরে আমার মা ছিলেন, আমার বাবা ছিলেন, আমি দেখেছি ওনাদের জন্য খুব ডিফিকাল্ট। আমি কিন্তু তখন আমার সলন থেকেই লোক বাড়িতে এনেও করিয়েছি। যতদিন আমার মা যেতে পেরেছেন ওনাকে নিয়ে গিয়ে আমরা সার্ভিসটা নিয়েছি। সো এটা সবথেকে বেশি দরকার ওই সময়। আমাদের ইয়াং এজে দরকার হচ্ছে মেইনটেন্যান্স এর জন্য। আমি সুন্দর থাকবো, ক্লিন থাকবো, ফিটফাট থাকবো সেটার জন্য। আর ঠিক প্রবীণ বয়স যখন শুরু হয় আমি বলব 60 প্লাস থেকে প্রত্যেকের উচিত রেগুলার এই সার্ভিসের মধ্যে থাকা। তাহলে কি হয় ওনার কনফিডেন্স বেশি থাকে, উনি সুস্থ ফিল করেন। স্পেশালি আমি যদি বলি বডি ম্যাসাজ। একজন আ প্রবীণ মানুষের জন্য বডি ম্যাসাজ যে কত দুর্দান্ত কাজ করে, এটা আমি আপনাকে বোঝাতে পারব না। কারণ এটা একটা থেরাপি। আপনাকে যখন ম্যাসাজ দেওয়া হচ্ছে, আমি নিজে এখন আমাদের সময়ই দেখতে পাই পায়ের, হাতের বিভিন্ন ভেইন ফুলে গেছে। ম্যাসাজ নিলে সাথে ব্লাড সার্কুলেশন চলা শুরু বেড়ে হয়েছে যাচ্ছে। এবং সাথে যেটা হচ্ছে ফোলা কমে যাচ্ছে, ব্যথা চলে যাচ্ছে, ফিট হয়ে যাচ্ছি। সো এটা যদি আমাদেরই হয় তাহলে আমি প্রবীণদের ক্ষেত্রে কি বলব? ওনাদের জন্য তো এটা দারুণ মেডিসিনের মতো কাজ করে। ইটস ফিজিক্যাল থেরাপির কাজ করে। সো এটা ওনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আসলে কোনোভাবে শৌখিনতার জায়গায় যেতে পারে না। আ আর যেটা জানতে চাই আপু যে আমাদের পরিবারগুলো বা আমাদের সামাজিক স্ট্যাটাস গুলো এটার জন্য কতটা রেডিনেস যে আমি আমার প্রবীণ বাবা-মাকে এটাতে এনকারেজ করব, উদ্বুদ্ধ করব। যেমন আমরা ফিজিক্যালি অনেকগুলো বিষয় নিয়ে যখন কথা বলি বা আমি এজ এ পাবলিক হেলথ এর আ বিলং করার কারণে আমার মনে হয় যে আমরা বলি যে প্রবীণের পায়ের যত্নটা খুব দরকার। হুম। কিন্তু পরিবার থেকে আসলে কতটুকু আমরা উদ্বুদ্ধ করি বা এনকারেজ করি আ এটা রেডিনেসটা একটু যদি বলেন। পরিবার থেকে যেটা হয়, পরিবার সবসময় ভেবে ফেলে, আমার মা তো কোনোদিন চায়ইনি। আমার বাবা তো কোনোদিন বলেইনি, ওনাদের তো দরকার নেই। আমার প্যাডিকিউর করা জরুরি। কিন্তু আমার বাবা বা মায়ের আসলে কতটুকু জরুরি এটা আমরা ওই মনোযোগটা দেই না অনেকে। আবার অনেকেই আছেন যারা নিজেদের একটা স্ট্যাটাস তৈরি করে আছেন বা ওনার নিজের সামর্থ্য আছে। এখন আমি যখন প্রবীণ হব, তখন আমার নিজের যদি ব্যাংক অ্যাকাউন্ট মানে স্ট্রং থাকে এবং আমি যদি আমার ভোকাল রাইটস স্ট্রং থাকে, আমি কিন্তু বলব, "এই আমি যেতে পারছি না, আমাকে মেয়ে পাঠাও।" আমাকে আমাকে সার্ভিস দাও, আমি এটা করতে চাই। আমি আমার ছেলেকে বলব কিন্তু, হ্যাঁ? আমার ফ্যামিলিকে বলব। সো আমি জানি আমি এটা করব। কিন্তু আমার মা তো করেননি, আমার মা তো বলেননি। কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে আমার মায়ের এটা দরকার। সো এখন আমি দেখতে পাই মেয়েরা বা ছেলেরা সবাই বাবা-মার প্রতি কিন্তু এখন আমি বেশ ভালো মনোযোগ দিচ্ছেন তারা। সো সেই জায়গা থেকে আমি অনেক আ আ এরকম সন্তানকে দেখেছি যারা বাবা-মায়ের প্রতি মনোযোগ দিচ্ছেন এবং তারা নিজেরা এই কাজগুলো করছেন। আর স্পেশালি যখন স্পেশাল ডে গুলো আসে তখন তো তারা বেশ মনোযোগ দেন। এমনি randomly যদি আমরা একজন প্রবীণের কথা চিন্তা করি আপু, সে আমাদের বাবা হোক বা মা হোক, হুম। আ এই যে বিউটি কেয়ারটা কতদিন পর হওয়া দরকার? একদম ১৫ দিন পর। ১৫ দিন পর ম্যান্ডেটরি। একদম ম্যান্ডেটরি। ১৫ দিন পর হলে উনারা অনেক ভালো থাকেন। অনেক ভালো বেনিফিটস গুলো থাকেন। সেক্ষেত্রে কিভাবে পেতে পারে? অনেক আমাদের বেনিফিটস পান। অনেক। আমি যেটা বললাম যে স্কিন কেয়ার এর ক্ষেত্রে যেটা হয় আমাদের স্কিনের নিচে যে ফ্যাট সেল থাকে, ফ্যাট সেলটা আমাদের বয়সের সাথে ৪০ পার হওয়ার পর থেকে ফ্যাট সেলগুলো কমতে থাকে। এবং এতে যেটা হয় ওই ড্রাইনেস চলে আসে। আর ড্রাইনেস এর ফলে আমাদের স্কিন ইচিং, অ্যালার্জেটিক বিভিন্ন ধরনের সমস্যা আসতে থাকে। এটা কি শুধু আমার হাতে পায়ে আসে? এটা আমার পিঠে আসে, আমার বডিতে আসে, পায়ে আসে, মাথায় আসে, সব জায়গায় আসতে থাকে। সো একটা ইরিটেশন নিয়ে আমরা বাঁচতে পারি না। এতগুলো ইরিটেশন নিয়ে আমরা কিভাবে বাঁচবো? সো এই জায়গা থেকে আমাদের উচিত ঠিক ১৫ দিন পর মানে একদমই ফুল একটা স্কিন কেয়ার, একটা হট অয়েল ম্যাসাজ, একটা ম্যানিকিউর, পেডিকিউর করে একটা বডি ম্যাসাজ। আর কিছু লাগে না। একটা মানুষ ফ্রেশ হয়ে যায়। একদম তার মনও ইয়াং হয়ে যায়। সে মনে শক্তি পায় এবং তার সামনে সবকিছু শরীর খারাপ হলেও সে এটাকে কিভাবে যেন খুব সুন্দরভাবে কোপ করে পজিটিভলি নিতে নিতে পারে। পারে। অনেক পজিটিভ ধন্যবাদ। এখনো আপা যে জিনিসটা আমরা দেখি যে আ প্রবীণরা খুব স্টাইল করছে, সাজসজ্জা করছে বা একটু কালারফুল থাকছে। হুম। এটা আমরা এখনো আমাদের ওই জায়গাটায় পৌঁছাতে পারিনি। এটাকে রিসিভ করার জন্য। তো
তো হুম। সেক্ষেত্রে আপনার মেসেজ কি, সোশ্যাল মেসেজটা কিভাবে দিবেন? আমি বলব আমাদের ওই জায়গায় যত্নশীল হতে হবে এবং আমরা যত পারি তাদেরকে কালারফুল রাখতে হবে। উনারা কালারফুল থাকলে আমরা কালারফুল থাকব। উনারা যদি ব্লাক অ্যান্ড হোয়াইট হয়ে যান, আমাদের কালার কিন্তু আ মরচে যাবে, রং নষ্ট হয়ে যাবে। সো এক্সাক্টলি। এটাই খুবই এবং জরুরি। ইমপ্যাক্টটা বোধহয় সবচেয়ে বেশি আসবে ওয়ার্ক লাইফে। অবশ্যই, অবশ্যই। অনেক ধন্যবাদ। আপু আরেকটা বিষয় প্রাসঙ্গিক জানতে চাই, যেহেতু আপনি কেয়ার ইন্ডাস্ট্রিটা নিয়েও একটু কাজ করছেন, চিন্তা করেছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের কেয়ার ইকোনমিটা নিয়ে আপনার চিন্তাভাবনা কি? একটু যদি জানান। এটার সম্ভাবনা কেমন? অ্যাকচুয়ালি আমি এই কেয়ারের ব্যাপারটাতে আমি বলব যে মোটামুটি ৭-৮ বছর আগে থেকে আমি ইন্ডাস্ট্রির সাথে আ চেনা জানা হয়েছে আমার। পরিচয়টা হয়েছে। আমার বাবা সাডেনলি উনি যখন অসুস্থ হয়ে যান, আ উনার অ্যালজাইমার ধরা পড়ে। তখন আমাকে উনার নিউরোর যে ডক্টর ছিলেন, উনি আমাকে বললেন যে, "আপা উনাকে এখন আমাদের কেয়ার গিভার দিতে হবে।" তো কেন? কারণ হচ্ছে এখন অনেক কিছুই আছে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ? তো তখন আমি বললাম, "আচ্ছা।" দেন তখন থেকে আমরা আমার বাবার জন্য কেয়ার গিভার রাখলাম এবং কেয়ার গিভার একজন রাখলাম, পরবর্তীতে গিয়ে ২ জন রাখলাম। এবং আমি দেখলাম যে এটা অপরিহার্য। মানে এটা ছাড়া আসলে আম সম্ভব না চলা। এবং পরবর্তীতে আমার মা অসুস্থ হলেন, আমার বাবা চলে গেলেন, আমার মা ছিলেন, আমার কাছে কিন্তু কেয়ারগিভার ছিল। এবং আমি কিন্তু ওরা কিন্তু আমাকে ছেড়ে যায়নি। আমি বলেছি, "তোমাদের কাজ শেষ এখন তোমরা চাইলে যেতে পারো। না আমরা যাব না। আমরা আপনার সাথে থাকবো।" সো ২ জন আমার কাছে রয়ে গিয়েছিল। ওই ২ জন আমার সাথে একদম আমার মায়ের এন্ড অব্দি ছিলেন। এবং তার মধ্যে এখনো একজন আমার সাথে আছে, একজন চলে গেছেন। সো আমার কাছে মনে হয়েছে কেয়ার গিভার ইন্ডাস্ট্রি আমাদের জন্য একটা অ্যাসেট। আমাদের এখন এই ইন্ডাস্ট্রি তৈরি করা উচিত আমাদের নিজেদের জন্য। আমার সন্তানকে বড় করছি। একজন আ আমার বাসায় যে বাচ্চাটা আছে ও নার্স। ও ফুল নার্স, হ্যাঁ? এবং ও আইসিইউ ডিউটি করে। এখন। সো ও যখন আমার বাচ্চার টেক কেয়ার করছে, তার মানে কি ও এখন আমার সন্তানের মতো এবং আমরা ফিল করি ও আমার সন্তান। যেহেতু ও আমার কাছে ৬-৭ বছর আছে এবং আমার কাছে আমার সন্তান আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। বাট ও যখন টেক কেয়ার করছে মানে আমার কিছু হচ্ছে একটা কাশি দিয়েছি, ও বুঝে গেছে আমার কি হয়েছে। ওর সাথে, সাথে আমাকে বলছে, "ম্যাম আপনি এটা খেয়ে ফেলেন, ঠিক হয়ে যাবে।" এবং ওর সাথে, সাথে আমাকে এনে দিচ্ছে, আমি খেয়ে ফেলছি, আমি সুস্থ হয়ে যাচ্ছি। তার মানে কি আমি ফিট থাকছি ওর বদৌলতে। তারপরে যেটা হচ্ছে আমার বাচ্চা ফিট থাকছে ওর বদৌলতে। আমার হাসব্যান্ড ঠিক থাকছে ওর বদৌলতে। মানে আমরা সবাই কিন্তু আমি বলব আমরা এক্সট্রা মাইলেজ পাচ্ছি ওর বদৌলতে, ওর কেয়ার এর কারণে। সো এখন আমি যখন বাইরে যাচ্ছি, আমি একটা ন্যানির কাছে, একটা আননোন বুয়ার কাছে আমি আমার বাচ্চাকে রেখে যাওয়ার থেকে আমার একজন কেয়ার গিভার যার কাছে প্রফেশনাল। প্রফেশনাল ব্যক্তির কাছে যখন রেখে যাচ্ছি আমার কোনো টেনশনই নেই। আমি জানি যাই হবে ইভেন আমি যদি বেঁচেও না থাকি ওকে দেখে রাখবে। আমি ওই জায়গায় চলে গেছি। সো ইন্ডাস্ট্রিটাতে আসলে আমি বলব অপরচুনিটিস বিশাল, কাজের জায়গা বিশাল এবং আমাদের প্রত্যেকটা পরিবারে যেহেতু এখন নিউক্লিয়ার ফ্যামিলি, প্রত্যেকটা পরিবারের জন্য একজন কেয়ার গিভার দরকার। একজন প্রবীণ যখন সিক হন, আ শুধু কি মেডিকেশন দিয়ে আমরা তার প্রপার কেয়ারটা করতে পারি? নাকি একজন কেয়ার গিভার তার জন্য ভালো রেমেডি হতে পারে? একজন কেয়ার গিভার তার জন্য অনেক বেশি ভালো রেমেডি হতে পারে ২ টো কারণ। ১, আমরা যখন বয়স বাড়তে থাকে তখন আমরা লোনলিনেস এর মধ্যে পড়তে থাকি। একাকিত্বতে চলে যাই। আ আমিও যখন এই সময়ের সাথে, সাথে বড় হচ্ছি, আমার সন্তান বড় হচ্ছে, ওর কিন্তু আমার জন্য সময় নেই। আজকে আমি যখন প্রফেশনাল ক্যারিয়ারে আছি, আমি চাইলেও আমার এই প্রফেশনাল টাইম এর বাইরে আমার বাবা-মাকে আমি সময় দিতে পারিনি। তাই তো? সো তখন কি হচ্ছে আমার বাবা-মা লোনলি হয়ে গিয়েছিলেন। আমার মনে আছে আজও আমার মা তার মৃত্যুর আ ৬-৭ মাস আগে আমার ছোট খালাকে বলেছিল, "আমি যখন শুয়ে থাকি বেডটাতে, আমি চারপাশে যখন দেয়ালগুলো দেখি আমার মনে হয় দেয়ালগুলো চেপে আসছে। আমি কথাটা কখনো ভুলতে পারি না।" মানে কতটা লোনলিনেস একজন মানুষকে উম এরকম একটা ফিলিংস দিতে পারে। আমি চাইলেও আমার মায়ের বেডে যেয়ে শুতে পারিনি। বিকজ উনি হসপিটাল বেডে শুতেন। উনার ফিজিক্যাল কন্ডিশন এত খারাপ ছিল যে আ আমরা ওখানে শুতে পারতাম না। একটা বেড ছিল পাশাপাশি যেটাতে একজন কেয়ারগিভার শুতেন। তো আমি যে বসে থাকতে পারতাম অনেক ঘন্টা, আমি অনেক সময় আমার মার সাথে কাটিয়েছি কিন্তু তার সাথে ঘুমাতে পারিনি। তো একজন কেয়ারগিভার প্রত্যেকের
আমি বলব তার নিজের স্পেসের জন্য, তার ভালো থাকার জন্য আম খুব দারুণভাবে কাজ করে। অনেক ধন্যবাদ। আপনি একটু ইমোশনাল হয়ে গিয়েছেন। সরি। না, ইটস ওকে। আ অনেক ধন্যবাদ। একজন নারী হিসেবে আসলে যেটা দেখছেন যে আমরা নারীরা অনেক সময় হয়তো বুঝতে পারি না যে এই ডিসিশনটা নিতে পারি না যে কখন আমার বাসায় একজন কেয়ারগিভার ইন করা দরকার। হুম, এটা যদি একটু বলেন যে কিছু আপনার অভিজ্ঞতা থেকে হুম, যে আসলে কোন সময় মনে হয় যে আমরা এখন অনেক পরিবারই চাই সিদ্ধান্তহীনতায় ভুগে হয়তো ফোনটা পাই হুম, আ যে আমার একজন কেয়ারগিভার দরকার। কিন্তু হুম, স্টিল ২-৩ দিন সময় নেয়। তারপর হয়তো একটা হুম। ডিসিশনহীনতায় ভোগে। তো আপনার এখান থেকে কখন মনে হয় যে একটা কেয়ারগিভার নিয়ে ভাবা উচিত একটা পরিবারের? যখন আমি বুঝতে পারবো যে আমি আমার যেই আমার যে বাবা বা মা বা দাদা, নানা-নানি যিনি আছেন প্রবীণ, উনাকে সময় দিতে পারছি না। এবং তার সাথে, সাথে উনার এমন কিছু symptoms আছে যে জায়গাগুলো খুব দ্রুত আমি নিজে এটা টেক কেয়ার করতে পারি না। তখনই ডিসিশন নেওয়া উচিত। আর আমি যদি বলি ইন্ডাস্ট্রির দিক থেকে যে আমি এটা চাইছি। কিন্তু affordability রও একটা ব্যাপার আছে। সো এই জায়গাতে কেয়ার গিভার যারা দিচ্ছে তাদেরও মাথায় রাখা উচিত যে আমি কত কমফোর্ট জোন দিয়ে আমি সার্ভিসটা দিতে পারি সেটারও দরকার আছে। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা কিছু ইয়েস নো জানতে চাবো। আপনি যদি একটু আমাদেরকে কুইক হুম। অ্যান্সার দেন। নারীরা আজ পুরোপুরি স্বাধীন। ইয়েস। কতটুকু ঠিক? পুরোপুরি স্বাধীন। স্বাধীন, স্বাধীন, স্বাধীন। এটা শুধু নিজে থেকে ভাবতে হবে আমি স্বাধীন, তাহলেই সোশ্যাল মিডিয়ার জীবন সবসময় বাস্তবতা দেখায়। না, একদমই না। উল্টোটা দেখায়। অনেক নারী এখনো নিজের সিদ্ধান্ত নিতে বাধার সম্মুখীন হন। হ্যাঁ, হন। পরিবারের জন্য হন, সমাজের জন্য হন। পরিবার যতখানি না সমাজের জন্য তার থেকে বেশি হন। আ বিউটি পার্লার শুধু লাক্সারি। না, এটা প্রয়োজন। বয়স বাড়লে সমাজে নারীদের লাইফস্টাইল জাজ করে। এখনো অনেকে করে। আমাদের মেল ডমিনেটিং সোসাইটি এই কাজটি করে যায়। একজন কেয়ারগিভার শুধু চিকিৎসা না, ইমোশনাল সাপোর্টও একটা পরিবারই দিয়ে থাকে। একদম 100% সোশ্যাল মিডিয়া প্রেশার আত্মবিশ্বাস কমাচ্ছে। প্রতিদিন। অনেকেরই কমাচ্ছে। মেক্সিমাম মানুষেরই কমাচ্ছে। হ্যাঁ, সবশেষ জানতে চাই আমরা রিসেন্টলি মাদার্স ডে শেষ করেছি। জি। মাদার্স ডে আমরা কি এটা একটা পোস্ট দিয়ে সীমাবদ্ধ করব নাকি আমাদের আম কিছু দায়িত্ব আছে? হ্যাঁ। মাদার্স ডে হচ্ছে মায়ের জায়গাটি অনুভব করা তো পোস্টে হয় না। পোস্ট শুধুমাত্র আ ওই যে সোশ্যাল মিডিয়াকে দেখানো বা ৫ টা মানুষকে দেখানো বা আমার ৫,০০০ ফলোয়ার আছে তাদেরকে দেখানো যে আমি আমার মাকে কেয়ার করি। আমার মনে হয় আমি আমার মাকে কেয়ার করি আমি পোস্টটা দিব ১ দিন কেন? আমি ১০ দিন দিতে পারি। বছরে ১০ বার দিতে পারি। আমার তো মনে হয় আমার প্রতিদিন দিতে ইচ্ছে করে। তো সেটা একটি জায়গা। আর দায়িত্বের জায়গা থেকে হচ্ছে আমি যদি পোস্ট নাও দেই, আমি আমার মায়ের জন্য যদি আমার পরিপূর্ণ দায়িত্বটা পালন করতে পারি না? ওটাই আমাকে আত্মতৃপ্তি দিবে। আমার আসলে অন্য কিছুর দরকার অ্যাকচুয়ালি আপনি অনেক পরিবার ফেস করছেন। সারা বাংলাদেশে কাজ করছেন। অনেকের কাছে যাওয়ার সুযোগ হচ্ছে। হুম, খুব শেষ যে জিনিসটা জানতে চাই আসলে আমরা এই যে মাদার্স ডে পালন করি, ফাদার্স ডে পালন করি, বিভিন্ন ডে অকেশন সেলিব্রেট হুম, হুম, করছি, ফ্যান ফলোয়ার্সদের দেখাচ্ছি। হুম। সেক্ষেত্রে আসলে তারা কি আমাদের প্রায়োরিটি লিস্টে থাকেন? কারা? আমাদের প্যারেন্টসরা? থাকেন, থাকেন না নাকি তা শুধু না। শো অফ? না, আমি এটাকে একটু elaborately বলি। প্লিজ। সেটা হচ্ছে যখন থেকে Facebook ফেমাস হয়েছে, ফেমাস মানে ফেসবুকে লোকজন দেখে, রিঅ্যাকশন দেয়, এই যে লাইক, কমেন্টস এর ইস্যুসটা এসছে। তখন থেকে এটলিস্ট আর কিছু হোক না হোক, অনেক পরিবার আছে আগে বছরে ১ দিন বাইরে খেতে যেতেন না। এখন এটলিস্ট ৩ মাসে ১ দিন বাইরে খেতে যান, রেস্টুরেন্টে যান একটা ফেসবুকে পোস্ট দিবে বলে। বাবা-মাকে নিয়ে। বাবা-মাকে নিয়ে, ভাই-বোনকে নিয়ে। তার মানে এটা এই পজিটিভ দিক যে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এই যে একটা পোস্টের জন্য হলো একসাথে খেলেন, সে আগে খাবারের ছবিটা তুললেন, পরে খাবারটা খেলেন বা আগে পোস্টটা করে নিয়ে খাবারটা খেলেন, খাক না। তাও তো পরিবারকে নিয়ে খেলেন, পরিবারের সাথে থাকলেন। সো আমি যদি পজিটিভ দিকটা দেখি এটা অনেক স্ট্রং। এটার জন্য হলেও মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য হলেও মানুষ তার পরিবারকে সময় দিচ্ছে।
এটা একটা দারুণ ব্যাপার। সো সেই ক্ষেত্রে আমি বলব যে এটাকে পজিটিভলি আমাদের দেখা উচিত এবং পজিটিভলি এটাকে নিয়ে সামনে আগানো উচিত। আর দেখানো বিষয়গুলোকে আসলে আস্তে, আস্তে একটু কমানো উচিত এবং এটা থেকে আসলে ওই প্র্যাকটিস একটা বড় ব্যাপার তো। এটা করতে, করতেই যখন আমাদের প্র্যাকটিস এসে গেছে, ঠিক আছে এতদিন ৩ মাসে ১ বার খেতাম, এখন মাসে ১ বার খাবো। আচ্ছা মাসে ১ বার তো আমি খেতেই পারি। একটা এটলিস্ট একটা চায়ের দোকানে গিয়ে তো ১ কাপ চা খেতে পারি। ১ কাপ চা ম্যাটার না। ম্যাটার হচ্ছে ১ কাপ চায়ের সাথে ওই যে half an hour সময় স্পেন্ড করা with your parents, with your family, that is very important. এবং এই যে যাওয়া আসা মিলে যে Exactly. প্রিপারেশনটা Exactly. It's very important. অনেক ধন্যবাদ আপা আজকে আমাদের সাথে আসার জন্য। আর আমাদের যারা আজকে আপনাকে শুনছেন, স্পেশালি আমি আপনাকে রিকোয়েস্ট করব আমাদের দর্শকের উদ্দেশ্যে, আমাদের যারা প্যারেন্টস আছেন তাদের জন্য কোনো কি মেসেজ দিতে চান কিনা? বোথ জি। এন্ড অ্যাজ এ সন্তান হিসেবে আর অ্যাজ প্যারেন্ট হিসেবে কিভাবে আমাদের রিলেশনগুলোকে আরো প্রোগ্রেসিভ জায়গায় আমরা নিয়ে নিয়ে যেতে পারি? যেতে পারি। আম আমি আসলে একটা জায়গা থেকে বলতে চাই, being a সন্তান আমি বলতে চাই যে আমি আমার বাবা-মাকে দেখেছি যারা নিঃস্বার্থভাবে আপনার বাবা-মাও আপনার জন্য নিঃস্বার্থভাবে করে গেছে। অনেক সময় আমরা ভুল বুঝি। ভাবি আমার একটা ভাইকে খুব ভালোবাসছে, আরেকজনকে আমাকে কম বাসছে, বোনকে প্রায়োরিটি দিচ্ছে, আমাকে প্রায়োরিটি দিচ্ছে না। কোনো বাপ-মা এটা চান না। বাপ-মার কাছে সব সন্তান সমান এবং ওনারা চেষ্টা করে যান। বাট সন্তানরা ভুল বোঝেন। সন্তানদের জায়গা থেকে আসলে আম বলার কিছু নেই যে আ সন্তান বাবা-মাকে বুঝতে কোনোদিন পারে না যতদিন পর্যন্ত সে না বাবা-মা হয়। যেদিন থেকে সে বাবা-মা হয়ে যায় সেদিন থেকে সে বোঝা শুরু করে এবং ততদিনে তার বাবা-মা পৃথিবী থেকে চলে যায়। যেদিন সে 100% শেখে বাবা-মার কষ্ট, সেদিন সে তার বাবা-মাকে পায় না। সো আমি বলব যতদিন আপনার বাবা-মা আছেন বাড়িতে তাদের যত্ন নিন। তারা চলে যাওয়ার পরে আফসোস করে রচনা লিখে, ছবি দিয়ে Facebook এ পোস্ট করে কোনো লাভ নেই। সো বাবা-মার যত্ন নিলে আপনি ওই সময় গিয়ে আত্মতৃপ্তির সাথে একটি পোস্ট লিখতে পারবেন যেটি আপনাকে আনন্দ দিবে। অনেক ধন্যবাদ আমাদের আজকের অতিথিকে। অনেকগুলো বিষয় আমরা কথা বলার চেষ্টা করেছি। নারীদের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। আমাদের প্রবীণ বাবা-মা আমরা বিভিন্ন ডে সেলিব্রেশন করেছি। প্রবীণ বাবা-মাকে কতটুকু যত্নে রাখছি। প্রবীণ বাবা-মায়ের বিউটিফিকেশনটা এটা কতটুকু তাদের জন্য জরুরি, তাদের সুস্থতার জন্য কতটুকু সময়সীমার মধ্যে তারা নিতে পারেন এবং আমরা সন্তান হিসেবে তাদের জন্য কোন করণীয়গুলো করতে পারি, এই বিষয়গুলো নিয়ে চমৎকারভাবে তিনি আমাদের গাইড করেছেন। এছাড়াও আমাদের অতিথি আজকে কথা বলেছেন কিভাবে তার উদ্যোক্তা জীবনটা শুরু করলেন, কোন স্ট্রাগল গুলো ফেস করেছেন এবং একজন উদ্যোক্তা জীবনে কতটা স্ট্রাগল পূর্ণ হতে পারে এই বিষয়গুলো নিয়ে তিনি গাইড করেছেন। তিনি কথা বলেছেন তার বাবা-মায়ের সবচেয়ে ইমোশনাল জায়গাগুলো নিয়ে, যখন তিনি একা নীরবে নিভৃতে অ্যা কেয়ার করে গিয়েছেন বাবা-মাকে। সেই যুদ্ধটাতে উনি কিভাবে সফলভাবে শেষ করেছেন এবং আমাদের কেয়ার ইন্ডাস্ট্রিটা কিভাবে আমাদের দেশকে সমৃদ্ধি এবং আমাদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারে, আমাদের ইমোশনাল সিস্টেম হিসেবে কাজ করতে পারে, এই বিষয়গুলো নিয়ে খুব চমৎকারভাবে তিনি কথা বলেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউট্রাইন কেয়ারের সাথেই থাকবেন। পরবর্তীতে আমরা নতুন আরেকটি পর্বে নতুন আরো কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো সলিউশন নিয়ে কথা বলব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।